আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে নতুন সপ্তাহে মার্কেটটি কেমন যাবে এবং সেই নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন আসলে বলা যায় যে মার্কেটের অবস্থা খুব নাজুক। মার্কেটে এখন বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হচ্ছে, প্রতিনিয়তই শেয়ারের পতন ঘটছে, সূচকের পতন ঘটছে। এর শেষ কোথায় আসলে কেউ বলতে পারবে না। তার মধ্যেও কিছু ভালো ভালো নিউজ রয়েছে। তো আমি এখন আজকে এই সপ্তাহে মার্কেটটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আজকের ভিডিওটি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই আসি যে গত সপ্তাহের শেষ কর্মদিবস অর্থাৎ বুধবারে মার্কেটটি কেমন গেছে। বুধবারে মার্কেটের 3টি সূচকের মধ্যে 2টি সূচকের পতন হয়েছিল। একটি সূচক অর্থাৎ ডিএসসি সরিয়া সূচক কিছু পরিমাণে সামান্য পরিমাণে পজিটিভ ছিল। ডিএসসির মূল সূচক 17.70 পয়েন্ট মাইনাস হয়েছিল। সরিয়া সূচক 0.23 পয়েন্ট পজিটিভ ছিল এবং ডিএসসি 30 সূচক 1.33 পয়েন্ট মাইনাস হয়েছিল। তো খুব অল্প পরিমাণে পতন ঘটলেও পতন তো হয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীদের রক্তক্ষরণ চলছেই। মার্কেটের সূচক টানা 13 কর্মদিবসের মধ্যে মাত্র 1 কর্মদিবস বাদে বাকি 12 কর্মদিবস পতনের ধারায় অব্যাহত ছিল মার্কেট। বৃহস্পতিবারেও তার ব্যতিক্রম ছিল না। বৃহস্পতিবারে মোট লেনদেন হয়েছিল মাত্র 326 কোটি টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছিল মাত্র 161টি কোম্পানি, দাম কমেছিল 179টি কোম্পানি এবং অপরিবর্তিত ছিল 64 কোম্পানির শেয়ারের। এই দিনকে কয়েকটি কোম্পানি শেয়ার হল্টেড হয়েছিল। এদিনকে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর মোটামুটি গেইনারের দিক থেকে ভালো করেছিল এবং ভলিউমের দিক থেকে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, তারপর রয়েছে মিউচুয়াল ফান্ড, এই সেক্টরগুলো মোটামুটি ভালো করেছিল। এখন চলুন আমরা মার্কেটের টেকনিক্যাল চার্টের দিকে যাই। তো এটি হচ্ছে মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখান থেকে দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটের শেষ 13 কর্মদিবসের মধ্যে মাত্র একটি কর্মদিবস বাদে বাকি 12টি কর্মদিবসেই শেয়ার মার্কেট ধারাবাহিকভাবে পতন হয়েছে এবং বিশাল পরিমাণে পতন হয়েছে। এর মধ্য দিয়ে মার্কেটে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ হচ্ছে। প্রতিনিয়ত বিনিয়োগকারীরা তাদের পুঁজি হারাচ্ছেন। তো যাই হোক, এই মার্কেটের এই পতনের শেষ কোথায় সেটা হয়তো কেউ বলতে পারবে না, তাহলে তাও অনুমান করা যায় যে এর মোটামুটি পতনের শেষের দিকে রয়েছে। তো মার্কেট যদি এভাবে ধারাবাহিকভাবে পতন হতে থাকে তাহলে আর কিছু করার নাই। তবে আশা করা যাচ্ছে যে 4900 পয়েন্ট অর্থাৎ 4900 পয়েন্টের আশপাশ দিয়ে মার্কেট ঘুরে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। মার্কেট যদি এই 4900 পয়েন্টের থেকে না ঘুরে তাহলে যদি এর থেকে বেশি নিচে নামে তাহলে হয়তো মার্কেট 4780 থেকে 4820 অর্থাৎ এই রেঞ্জের মধ্য থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মার্কেট 4820 এখান থেকেও ঘুরতে পারে অথবা 4780 এর আশপাশ দিয়েও ঘুরতে পারে, অথবা এখন যে পজিশনে রয়েছে সেখান থেকে হয়তো 4900 পয়েন্টের আশপাশ দিয়েও ঘুরে যেতে পারে। এখন দেখা যাক কি হয়। আশা করা যাচ্ছে যে মার্কেট এবছরের জুনের পর অর্থাৎ কোরবানি ঈদের পরই মার্কেট ঘুরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মার্কেট ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। যাই হোক, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলুন, প্রথম বিষয়টি হচ্ছে ভুলভ্রান্তি ভুলে বিএসসির কর্মচারীদের সামনে এগোনো আহ্বান। তো 30শে এপ্রিল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের একটি অনুষ্ঠানে সভার চেয়ারম্যান এই কথা বলেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিএসসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শেয়ার বাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে। চেয়ারম্যান ও অন্যান্য কমিশনাররা আগের ভুলভ্রান্তি পেছনে ফেলে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান এবং কর্মচারীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস প্রদান করেন। যাই হোক, এটি একটি ভালো একটা পজিটিভ একটা নিউজ। দেখা যাক সামনে কি হয়। পরবর্তীতে আমি যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে ইতিহাসে প্রথম বিএসসির 22 কর্মকর্তা একযোগে বরখাস্ত। নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের মধ্যে বাংলাদেশের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে 22 জন কর্মকর্তাকে একযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একসঙ্গে এত কর্মকর্তাকে বরখাস্ত করার ঘটনা শেয়ার বাজারের ইতিহাসে প্রথমেই। এই সিদ্ধান্তের ফলে বাজারে ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গত
গত বুধবার অর্থাৎ 30শে এপ্রিলে এই কথাটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই ঘটনাটির মধ্য দিয়ে সবার মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সো এটি খারাপ বিষয় না ভালো বিষয়, এখন সেটাই হচ্ছে মূল প্রশ্ন। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপ্তাহিক লেনদেনের শীর্ষ 10 শেয়ার। অর্থাৎ গত সপ্তাহে লেনদেনে থাকা শীর্ষ 10 শেয়ারগুলো হলো স্কয়ার ফার্মা, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, ভেলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, শাহজি পাওয়ার, বিএসসি, সিটি ব্যাংক, শাইনপোকো সিরামিক এবং বেমসিকো ফার্মা। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন, এখানে বেশ কয়েকটি ভালো শেয়ার রয়েছে। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সতর্ক করলেন পিনাকি ভট্টাচার্য। যাই হোক, এই নিউজটি আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ নিউজ নয়, তারপর আমি এই নিউজটি রেখেছি আজকের ফিডে। পিনাকি ভট্টাচার্য 2 মে অর্থাৎ শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের শেয়ার বাজারে সিরিয়াস রকমের সংস্কার দরকার। কয়েকদিন পর পর বিনিয়োগকারীরা সর্বস্ব হারাচ্ছেন, এটা চলতে দেওয়া যায় না। তিনি আরও বলেন, দেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি হওয়া উচিত শেয়ার বাজার, অথচ এটি এখন অর্থনীতির কৃষ্ণগহ্বর, যেখানে টাকা ঢোকে কিন্তু আর ফেরে না। বিনিয়োগকারীদের পরামর্শে তিনি লেখেন, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করবেন না। শেয়ার বাজারও অত্যন্ত জটিল একটি ক্ষেত্র। ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার সার্ভিস গ্রহণ করুন। সম্ভব হলে পোর্টফোলিও ম্যানেজারের সাহায্য নিন, যাতে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে। আসলে হচ্ছে বিনিয়োগকারীরা হয় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করে অথবা অন্যের কথায় কান দিয়ে বিনিয়োগ করে, যার ফলশ্রুতিতে সবাই সর্বস্ব হারিয়ে বসেন। আসলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা যারা অ্যানালিসিস বুঝেন তাদের পরামর্শ নিলে আসলে বিনিয়োগটা ঠিক থাকে। আমি মাঝে মাঝে আমার চ্যানেলে অনেকগুলো অ্যানালাইসিসমূলক ভিডিও দিই, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। অথবা আপনারা অ্যানালাইসিস শিখেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো শিখেন, তারপর মার্কেটে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না তেমন একটা। আপনারা যদি সাপোর্ট রেসিস্ট্যান্ট বুঝে ট্রেড করেন এবং স্টপ লস মেনটেন করেন, তাহলে আপনারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। ক্ষতিগ্রস্ত হলেও 10% 15%-এর বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। এখন অনেকের পোর্টফোলিওতে 40 থেকে 70% পর্যন্ত লসে আছেন অনেকে। তো এই লস রিকভার করা কবে সম্ভব হবে তা কেউ বলতে পারে না। যাই হোক, আশা করি আপনারা খুব দ্রুতই আপনাদের লসগুলো রিকভার করে ফেলবেন ইনশাল্লাহ। তো আজকে আর কথা বাড়ালাম না, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।